অঙ্কিলা অরুণাচল প্রদেশের একটা গ্রামে থাকত, যেটা চায়নার খুব কাছাকাছি ছিল। অঙ্কিলার পরিবারে তার বুড়ো মা আর 3টে ছোট বাচ্চা ছিল। অঙ্কিলার পরিবারের খরচা খেতিবাড়ি করে হতো, কারণ অঙ্কিলার গ্রাম চায়নার কাছে ছিল। তাই অঙ্কিলার মোমোস, চাউমিন, ভেজ হাক্কা নুডলস, মঞ্চাও স্যুপের মতো চাইনিজ জিনিস খুব ভালো করে বানাতে জানতো। অঙ্কিলার মা খেতে কাজ করত, আর অঙ্কিলা বাড়িতে থেকেই খাবার বানাতো। কি হলো মা, আজ তুমি লেট হয়ে গেলে? অনেকগুলো গ্রামবাসীর সাথে সাথে আমাদের ক্ষেতও মিলিটারিতে যাচ্ছে। যদি এরকমটা হয় তাহলে আমরা বরবাদ হয়ে যাব। কিন্তু যদি আমাদের ক্ষেত যায় তাহলে আমরা টাকা পয়সাও তো পাবো। কোনো জিনিস আমাদের কাছে থাকলে আলাদাই ব্যাপার, পয়সা তো হাতে আসতেই খরচা হয়ে যাবে। তুমি চিন্তা করো না মা, ইনকামের অন্য কোনো ব্যবস্থা নিশ্চয়ই হয়ে যাবে। আজ আমি মোমোস বানিয়েছি, এসো খাও। দিদি, তুমি খুব ভালো মোমো তৈরি করো, কিন্তু খেতে আমার খুব ভালো লাগে। ছোটুয়া, মোমোস তো খুব খাচ্ছিস, এটা বল গণিতে কত নাম্বার পেয়েছিস? 10-এর মধ্যে 0। গোল্লা। অঙ্কিলা, তুই ওকে পড়াশোনা করাস না। যদি এই অবস্থায় থাকে তাহলে ও পাস হবে না। মা, ওকে কোনো ভালো টিউশনের দরকার, আমি পড়ালেও পড়েই না। পরের দিন বিকেলবেলা বাড়িতে এসে মা বলল, অঙ্কিলা, আমাদের জমিন চলে গেল, 2 লাখ টাকা পেয়েছি। এই টাকা দিয়ে আমরা কি গ্রামে কোনো কাজ শুরু করি? গ্রামে তো কোনো কাজ নেই, আমি শহরে চলে যাচ্ছি। কোনো কাজ সেট হয়ে যাবে, তখন আমি তোমাকে টাকা পাঠিয়ে দেব। কিন্তু তুই কোন শহরে যাবি? আমি দিল্লি চলে যাই। তুই বিশাখাপট্টনম চলে যা, ওখানে আমাদের গ্রামের একজন কাজ করে। অচেনা জায়গায় কোনো চেনাশোনা লোক থাকলে ভালো হয়। অঙ্কিলা অন্ধ্রপ্রদেশে সমুদ্রের কিনারায় শহর বিশাখাপট্টনম পৌঁছায় আর নিজের গ্রামের ছেলে নরেন্দ্রের সাথে দেখা করে। আমি এখানে কাজ খুঁজতে এসেছি, তুমি আমাকে এখানে কাজ দেওয়াবে? তুমি কি কি করতে পারে বলো তো? আমি সমস্ত চাইনিজ ফুড বানাতে জানি। আমি যে রেস্টুরেন্টে কাজ করি না, ওখানে মোমো তৈরি করার কারিগরের খুব দরকার রয়েছে। আমি আমার মালিকের সাথে কথা বলে নিচ্ছি। নরেন রেস্টুরেন্টের মালিক বিষ্ণুর সাথে কথা বলল, আর অঙ্কিলা মোমোস বানানোর কাজটা পেয়ে গেল। রেস্টুরেন্ট সমুদ্রের কিনারাতেই ছিল। লোকেরা বিচে ঘুরতে আসতো আর খাবার দাবারও খেত। অঙ্কিলার হাতের টেস্টি মোমোস লোকেরা খুব পছন্দ করে। রেস্টুরেন্টের মালিক বিষ্ণুর রোজগার খুব বাড়ছিল, কিন্তু রোজগার বাড়ার সাথে সাথে বিষ্ণু নিজের ওয়ার্কারদের স্যালারি বাড়াচ্ছিল না। ও অঙ্কিলাকে শুধু 10,000 দিত। অঙ্কিলার জন্য সেভিংস করা আর বাড়িতে টাকা পাঠানো খুব মুশকিল হচ্ছিল। আমি এখানে এসেছি 6 মাস হতে চলেছে, আমি বাড়িতে এখন পর্যন্ত 8-10 হাজারই পাঠাতে পারছি। মায়ের জন্য খরচা করা খুব মুশকিল হচ্ছে নিশ্চয়ই। পরের দিন অঙ্কিলা রেস্টুরেন্টের মালিককে বলল, আঙ্কেল, আমার স্যালারি 15,000 করে দিন, আমি বাড়িতে টাকা পাঠাতে পারছি না। তাহলে আমি কি করব? আমি কি তোমার পরিবারকে চালানোর জন্য ঠেকা নিয়ে রেখেছি? আমি তোমাকে কাজে রেখেছি, এটাই তোমার উপরে আমার বিশাল বড় উপকার। মাইনে বাড়াতে পারবো না, যাও গিয়ে নিজের কাজ করো তো। সেই সময় অঙ্কিলার কাছে অন্য কোনো বিকল্প ছিল না, সেই জন্য সে রেস্টুরেন্টে কাজ করা জারি রাখলো। রেস্টুরেন্টের কাছে প্রায় সময় একটা কুকুর আসতো। অঙ্কিলা তার নাম মতি রেখেছিল। মতি যখনই আসতো অঙ্কিলা তাকে 2টো মোমোস খাওয়াতো। একদিন রেস্টুরেন্টের মালিক অঙ্কিলাকে কুকুরকে মোমোস খাওয়াতে দেখে নেয়। মোমো তৈরি করার জিনিসপত্র তোমার বাপের পয়সা দিয়ে আসে না, যে কুকুরকে তুমি মোমো খাওয়াচ্ছ। 2টো মোমোস কুকুর খেয়ে নেবে, তাহলে আপনার কেন লোকসান হবে? একটু ব্যাপারে আপনি আমার মা বাবার কথা কেন বলছেন? এই মোমোর পয়সাগুলো তোমার মাইনে থেকে কাটবো। সেই মাসে বিষ্ণু অঙ্কিলাকে শুধু 8,000 টাকা দিল। রেস্টুরেন্টের মালিকের কঠোর ব্যবহারের কারণে অঙ্কিলা একটা নির্ণয় নিল। অঙ্কিলা নরেনকে বলল, আমি এখানে কাজ ছেড়ে দিচ্ছি, এখন আমি নিজের বিজনেস স্টার্ট করব। কিন্তু তার জন্য তোমাকে অনেক বেশি জিনিসপত্র কিনতে হবে তো, আর একটা কাউন্টারও যে লাগবে, তাই না? যেগুলো রেখে তুমি মোমো বিক্রি করতে পারবে। তা তোমার কাছে ইনভেস্ট করার মতন পয়সা আছে তো? কিছু টাকা আছে আমার কাছে, একটু তুমি দিয়ে দাও। অঙ্কিলা সমুদ্রের কিনারায় একটা কাউন্টারে নিজের মোমোস বিক্রি করা শুরু করলো। এখন বিষ্ণুর রেস্টুরেন্টে খুব কম লোক মোমোস খেতে যেত। বিচে ঘোরাফেরা করার লোকেরা বেশিরভাগ অঙ্কিলার মোমোস খেত। অঙ্কিলা এখন প্রত্যেক মাসে প্রায় 20,000 টাকা রোজগার করে।
বিষ্ণু যখন অঙ্কিলার কাউন্টারে ভিড় দেখলো তখন ও চিন্তা শুরু করলো। এতদিন পর্যন্ত শুধুমাত্র আমার রেস্টুরেন্টেতেই চাইনিজ ফুড বিক্রি হচ্ছিল, কিন্তু এই মেয়েটা তো আমার ব্যবসা একেবারে লাটে তুলে তুলে দেখছি। যে কোনো দিনও আমার মতন রেস্টুরেন্ট খুলতে পারে। পথের কাঁটা যাতে ও আমার হতে না পারে সেই জন্য ওকে একেবারে শেষ করে ফেলতে হবে। বিষ্ণু একদিন অঙ্কিলার কাছে গিয়ে বলল, অঙ্কিলা, আমার নতুন কাজের লোক ভালো মোমো তৈরি করতে পারছে না। আমি চাই তুমি আমার রেস্টুরেন্টে আবার ফিরে এসো। আমি তোমার মাইনে 2000 টাকা বাড়িয়ে দেব। না আঙ্কেল, এখন আমি 20,000 টাকা রোজগার করি, আপনার রেস্টুরেন্টে কাজ করার কোনো দরকার নেই। তাহলে তুমি তোমার ব্যবসা আমার রেস্টুরেন্ট থেকে দূরে কোথাও সরিয়ে নাও। কেন করে নেব? বিচের সমস্ত জমিন কি আপনার বাবার নাকি? অঙ্কিলার মুখ থেকে কড়া জবাব শুনে বিষ্ণু প্রচন্ড রেগে ওঠে। আপনি মোমোস ছাড়া অন্য জিনিসও বিক্রি করেন, ওদের উপরে ফোকাস করুন। আর যদি আপনি অ্যাডজাস্ট না করতে পারেন তাহলে আপনি আপনার রেস্টুরেন্ট অন্য কোথাও শিফট করুন। এতদিন পর্যন্ত এই মেয়েটা আমার কাছে শুধু মাইনেই চাইছিল, আর এখনই আমার মুখে মুখে উত্তর দিচ্ছে। এর অহংকারকে আমি যদি শেষ না করতে পেরেছি তাহলে আমার নাম বিষ্ণুচন্দ্র দেশাই নয়। সেই রাতে অঙ্কিলা যখন নিজের রুমে যায় তখন দুজন লোক তাকে ধরে ফেলে। তুমি যদি তোমার ব্যবসা বিষ্ণু দাদার ওখান থেকে না সরাও তাহলে কিন্তু তোমার আর তোমার পরিবারের জন্য একেবারেই ভালো হবে না। হ্যাঁ, আমাদের হাত কিন্তু বিশাল লম্বা, মনে রেখো। তোমার পরিবারের উপর আমাদের কড়া নজর থাকছে। দুজন লোক অঙ্কিলাকে ধমকি দিয়ে চলে যায়। অঙ্কিলা অনেকক্ষণ পর শ্বাস নিতে পারলো। অঙ্কিলা ফোন করে নিজের মায়ের সাথে কথা বলে। তুই ভয় পাস না বাবু, এখানে কেউ আমাদের ক্ষতি করবে না, তুই নিজের কাজ জারি রাখ। তুই এক্ষুনি পুলিশের কাছে যা। অঙ্কিলা পুলিশের কাছে গিয়ে এফআইআর করে। পুলিশ বিষ্ণুর কাছে যায়। বিষ্ণু দাদা, আপনি এখানকার সম্মানীয় মানুষ একজন। আপনি কি কারুর প্রাণ নিয়ে খুনি হতে চাইছেন তাহলে? হ্যাঁ, আরে না 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 ইন্সপেক্টর বাবু, কারুর প্রাণ নেওয়ার আমার কোনো সংকল্প নেই তো। আমি তো শুধুমাত্র ওই মেয়েটাকে একটু ভয় পাওয়াতে চাইছিলাম। এরকম লোককে ভয় দেখানো, হুমকি দেওয়ার কাজ একদম করবেন না, না হলে আইনকে কিন্তু এই ব্যাপারে কাজ করতে হবে। ওই মেয়েটাকে নিজের মতন ব্যবসা করতে দিন, ঠিক আছে? পুলিশের যাওয়ার পর বিষ্ণু ভাবতে শুরু করলো। শক্তি দিয়ে দেখছি কাজ হবে না, আমি বিপদে পড়তে পারি। বুদ্ধি খাটাতে হবে আমাকে। কিছুদিন পর অঙ্কিলার কাছে একটা মেয়ে আসে। হ্যালো ম্যাম, আমি হিন্দুস্তান পে কোম্পানি থেকে এসেছি। প্লিজ আপনি আমাদের কোড স্ক্যানার লাগিয়ে দিন। এর জন্য তো টাকা যাবে, এটা ফ্রি আছে। আপনি আমাকে আপনার মোবাইল দিন, আমি এক্ষুনি অ্যাকাউন্ট লিংক করে দিচ্ছি। অনেকগুলো কাস্টমার্স অনলাইন পেমেন্ট করার কথা বলতো, সেই জন্য অঙ্কিলা ভাবলো যে ওকে স্ক্যানার লাগিয়ে নেওয়া উচিত। অঙ্কিলা নিজের মোবাইল মেয়েটাকে দিয়ে দিল। মেয়েটা একটা হ্যাকার ছিল যাকে বিষ্ণু পাঠিয়েছিল। মেয়েটা অঙ্কিলার ব্যাংক অ্যাকাউন্টের সমস্ত টাকা শেষ করে দেয়। এই নিন, হয়ে গেছে। পরের দিন অঙ্কিলা নিজের এটিএম থেকে টাকা বার করতে গেল, তখনও জানতে পারলো ওর অ্যাকাউন্টে একটা টাকাও নেই। অঙ্কিলা সঙ্গে সঙ্গে ব্যাংকে গেল আর নিজের অ্যাকাউন্টের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করলো। ব্যাংকওয়ালারা তাকে বলল যে তার সাথে অনলাইন ফ্রড হয়েছে। অঙ্কিলা বুঝতে পেরে যায় যে হিন্দুস্তান পেওয়ালি মেয়েটা তাকে ধোঁকা দিয়েছে। অঙ্কিলা পুলিশ স্টেশনে মেয়েটার রিপোর্ট লিখিয়ে দেয়, কিন্তু মেয়েটার কোথাও খোঁজ পাওয়া গেল না। অন্যদিকে বিষ্ণু অঙ্কিলার কাউন্টারও চুরি করিয়ে দিল, যাতে অঙ্কিলার সমস্ত জিনিস রাখা ছিল। অঙ্কিলার কাছে এখন ইনভেস্টমেন্টের টাকাও ছিল না, আর নাই কোনো জিনিস। ও কাঁদতে কাঁদতে নরেনের কাছে গেল। আমি বরবাদ হয়ে গেছি নরেন। আরে কি হলো অঙ্কিলা, তুমি কাঁদছো কেন? অঙ্কিলা নরেনকে সমস্ত ঘটনা শোনালো। তুমি কি আমাকে 10,000 টাকা দিতে পারবে? নরেন 2 দিন আগেই গ্রাম থেকে এসেছিল। আমাকে ক্ষমা করে দিও অঙ্কিলা, আমি পরশু নিজের বোনের বিয়ে দিয়ে এসেছি। আমার সব পয়সা বিয়েতেই খরচ হয়ে গেছে গো। অঙ্কিলা বিচে বসে কাঁদতে শুরু করলো। তক্ষুনি ওখানে সেই কুকুর মতি এলো, যাকে অঙ্কিলা মোমোস খাওয়াতো। আজ আমার কাছে তোকে খাওয়ানোর জন্য কিছুই নেই, আমি খুব খারাপ অবস্থায় আছি। মতি হঠাৎ করে একটা দেবতায় পরিণত হয়। আমি সমুদ্রের দেবতা বরুণ, আর কুকুরের রূপ ধারণ করে বিচে ঘোরাফেরা করে মানুষের পরীক্ষা নিই। আপনি আমাকে দর্শন কেন দিলেন? আমি তো কখনো পুজো পাঠও করি না। ঈশ্বর সবসময় কোনো জীবিত প্রাণী রূপ ধারণ করেই পরীক্ষা নিতে আসেন। বরুণ দেবতা অঙ্কিলাকে কিছু বীজ দিলেন। এই বীজগুলো সমুদ্রের বালিতে ছড়িয়ে দিও। সেখান থেকে যে চারাগুলো বেরোবে সেখান থেকে মোমো বেরিয়ে আসবে, আর সেই মোমোগুলো শুধুমাত্র তুমিই নিতে পারবে।
এইটুকু বলে বরুণ দেবতা গায়েব হলেন। অঙ্কিলা বীজগুলো মাটিতে পুঁতলো আর পরের দিনই গাছ চলে এলো, যার মধ্যে মোমোজ লেগেছিল। অঙ্কিলা মোমোজগুলো নিল আর একটা পাত্রে জমা করলো আর মোমোজ বিক্রি করতে শুরু করলো। ওই মোমোজে সেম টেস্ট ছিল যেটা অঙ্কিলার বানানো মোমোজে ছিল। বিষ্ণু যখন জানতে পারলো যে অঙ্কিলা মাটিতে মোমোজের গাছ উঠিয়েছে, তখন সে রাত্রিবেলা মোমোজ ভাঙতে গেল। বিষ্ণু নিজের পুরো শক্তি লাগালো, কিন্তু একটাও মোমোজ ভাঙলো না আর না গাছ মাটির থেকে উঠলো। বিষ্ণু বাজার থেকে কিছু বিষাক্ত পোকা আনলো যেগুলো ফসল খারাপ করে। ও মোমোজের গাছের মধ্যে ওই পোকাগুলো ছেড়ে দিল। এইবার হবে আসল খেলা। কিন্তু তা সত্ত্বেও একটা সমুদ্রের ঢেউ আসলো আর সমস্ত মোমোজের গাছ থেকে পোকামাকড় নিয়ে গেল। বিষ্ণু একটা ট্রলিতে অনেকগুলো লাকড়ি ভরে নিল আর সে লাকড়িগুলোকে মোমোজের গাছে ফেলে দিল আর তারপর সে তার উপরে পেট্রোল দিয়ে আগুন লাগিয়ে দিল। বিষ্ণুর মনে হলো এখন কাজ হয়ে যাবে, কিন্তু তক্ষুনি বিচে খুব জোরে বৃষ্টি শুরু হলো আর আগুন বুঝে গেল। এই বৃষ্টিটাকে এখনই নামতে হলো। তক্ষুনি নরেন ওখানে পৌঁছে গেল। এসব আপনি এখানে কি করছেন বাবু? অঙ্কিলা তো আমাকে বলেই ছিল যে এই মোমোগুলো কোনো ঈশ্বরের বরদান, কোনো ক্ষতি করতে পারবে না কেউ। আরে আমি হলাম নাস্তিক, আমি এইসব দেবতাদের কথা শুনে আর বরদানের কথা শুনে কোনো ভয় পাই না, বুঝেছো? আমি আমার জীবনে সবকিছু অর্জন করেছি নিজে পরিশ্রম করে, আর আমি তোমাকে অঙ্কিলার এই ফ্রি মোমোগুলোকে শেষ করে দেখাবো। হ্যাঁ, তক্ষুনি অঙ্কিলা ওখানে পৌঁছায়। বিষ্ণু আঙ্কেল, আপনি আমার মোমোজের গাছগুলোকে লোকসান কেন করছেন? নয়তো আমি আবার পুলিশের কাছে যাব আর আপনার নামে এফআইআর করব। যদিও বারবার পুলিশের কাছে চলে যায় তাহলে আমার ইমেজ একেবারে নষ্ট হবে। এখন আমার এখান থেকে চলে যাওয়াটাই ঠিক হবে। তুমি ভুল বুঝছো অঙ্কিলা, আমি তো শুধুমাত্র এখানে এই মোমোগুলোকে দেখতে এসেছিলাম। তোমার যদি ভালো না লাগে তাহলে আমি এখান থেকে চলে যাচ্ছি। নরেন, তুমি আমার সঙ্গে চলো তো। বিষ্ণু নরেনকে নিজের সাথে নিয়ে বাড়িতে পৌঁছলো। নরেন, একটা কাজ করে দে আমার হয়ে। তুই কিরকম কাজ? তুই তোর গ্রামে যাতো আর যেভাবেই হোক অঙ্কিলার মা আর ওর ভাইকে অসুস্থ করে তোল যাতো। ওরা যেই একবার অসুস্থ হয়ে যাবে না, তখন অঙ্কিলাকে ওদের দেখাশোনা করার জন্য বাড়িতে ফিরতেই হবে। আর এমন ভাবি অঙ্কিতা আমার রাস্তা থেকে সরে যাবে, তাই না? আর এই কাজের জন্য আমি তোকে 50,000 টাকা দেবো রে। আর তুই যদি বারণ করেছিস না, তাহলে আমি তোকে কাজ থেকে বের করে দেব। নরেন খুব মুশকিলে ছিল, সেই রাত্রিবেলাও ঘুম হলো না। হ্যাঁ ঈশ্বর, এখন আমি কি করি? কাজ তো আমি ছাড়তে পারবো না। আমার বউ বাচ্চারা না খেতে পেয়ে মরবে যে। মালিক যা বলেছে সেটা করা ছাড়া আমার কাছে তো আর কোনো উপায়ও নেই। পরে যা হবে সেটা আমি দেখে নেব। এই পাপটা তো আমি আর নিজে থেকে করছি না, তাই না? আমি বাধ্য হয়ে এই পাপ করতে হচ্ছে আমাকে। ঈশ্বর আমাকে ক্ষমা করে দেবেন। নরেন নিজের গ্রামে গেল আর অঙ্কিলার বাড়িতে মিষ্টির বাক্স নিয়ে গেল। অঙ্কিলার মা নরেনের মাসি ছিল। মাসি, আমি একটা নতুন মোটর বাইক কিনেছি, তার জন্য মিষ্টি নিয়ে এসেছি আমি। অঙ্কিলার মা নরেনকে খুব ভালো করে চিনতো। খুব খুশির ব্যাপার সোনা। আর বলো, বাড়িতে সব ঠিকঠাক তো? আর অঙ্কিলা কেমন আছে? বাড়িতে সবাই তো ভালোই রয়েছে, আর অঙ্কিলারও ব্যবসা ভালোই চলছে এখন। আপনার মেয়ে সত্যিই খুব পরিশ্রম করতে পারে। এমন মেয়ে তো যার ভাগ্য ভালো সেই শুধুমাত্র পায়। কিছুক্ষণ কথা বলার পর নরেন চলে যায়। অঙ্কিলার মা আর তার ভাইয়েরা মিষ্টি খেয়ে নিল। ওদের 4 জনেরই জ্বর চলে আসে আর ওরা অসুস্থ হয়ে পড়ল। অঙ্কিলা নিজের পরিবারের দেখাশোনার জন্য বাড়িতে আসতে হলো। এখন আর আমাকে আর কেউ আটকাতে পারবে না। এই গাছগুলোকে উপরে ফেলে দিতে পারবো না তো কি হয়েছে, নষ্ট তো করতেই পারি। বিষ্ণু একটা রোড রোলার আনলো আর রোলার সে গাছের ওপরে চড়ালো, কিন্তু তা সত্ত্বেও গাছের কোনো লোকসান হলো না। রোলার চলে যাওয়ার পর গাছ আবার নিজের জায়গায় দাঁড়িয়ে পড়তো। বিষ্ণু রাগের চোটে পাগল হয়ে গেল। সে সামনে সেই কুকুর মতিকে দেখলো। বিষ্ণু নিজের রাগ কুকুরের ওপরে নামালো। আজকে আমি এই কুত্তাটাকে জীবন্ত ছাড়বো না। হ্যাঁ, বিষ্ণু কুকুরের ওপর রোড রোলার চড়াতেই যাচ্ছিল, তক্ষুনি কুকুর বরুণ দেবতায় পরিণত হলো আর বরুণ দেবতা বিষ্ণুকে রোলার সহিত উঠিয়ে সমুদ্রের মাঝখানে ফেলে দিলেন। বাঁচাও বাঁচাও, আমি সাঁতার কাটতে পারি না, আমাকেও বাঁচাও। বরুণ দেবতা তার কাছে গিয়ে বললেন, আমি তোমাকে রক্ষা করতে পারি, কিন্তু প্রথমে আমার কথা দাও যে অঙ্কিলার কাজে তুমি কখনো বাধাপ্রাপ্ত করবে না।
আমি কথা দিচ্ছি অঙ্কিলার ব্যবসায় আমি কোনো রকম বাধাপ্রাপ্ত করব না। ওর পয়সাও আমি ওকে আবার ফিরিয়ে দেব, আর ওর কাউন্টারটাও। তখন বরুণ দেবতা বিষ্ণুকে তুলে সমুদ্রের কিনারায় ফেলে দিলেন, আর উনি ওখান থেকে অদৃশ্য হলেন। উনি অঙ্কিলার বাড়িতে পৌঁছলেন আর অঙ্কিলার পরিবারকেও সুস্থ করলেন। অঙ্কিলা শহর ফিরে এলো আর তার কাজকর্ম আগের মতোই চলতে শুরু করলো। কমলাপুরের নামের একটা গ্রাম ছিল, যেখানে লক্ষণ তার মেয়ে রিমার সাথে থাকত। রিমার ছোটবেলাতেই ওর মা মারা যাওয়ার কারণে লক্ষণ রিমার খেয়াল রাখার জন্য দ্বিতীয় বিয়ে করে। লক্ষণ খুব খুশি ছিল। ও ভেবেছিল রিমা আবার মায়ের ভালোবাসা পাবে, কিন্তু সবকিছু এর বিপরীতই হলো। শিল্পা রিমাকে দিয়ে সব ঘরের কাজ করাতো, বাসন কাপড়, এমনকি নিজের হাত পাও টেপাতো। সারা দিন নিজের সেবা করাতো, সব কাজ রিমাকে দিয়েই করাতো। লক্ষণ এই বিষয়ে কোনো কিছুই জানতো না। এখনো অবধি শুয়ে আছিস? উঠে পড়, কত কিছু কাজ আছে। সারা দিন ঘরে বোঝার মতো পড়ে থাকিস, কাজ তো এতটুকুও করিস না। সকাল সকাল তুমি আমায় কিছু বলো না। সারাদিন যদি আমি এমনি বসে থাকতাম তাহলে এতগুলো কাজ কে করে? মুখ চালানোতে তো কেউ তোমার থেকে প্রথম হতে পারবে না। আসতে দাও তোমার বাবাকে, আজকে আমি সব ঘটনা ওনাকে বলবো। বলো বলো, আমি কি বাবাকে ভয় পাই? আমিও সোজাসুজি বলবো। আমি কি কারোর থেকে কম নাকি? আগে বাবাকে আসতে তো দে, তারপর দেখিস। আমিও উল্টে তোমার নালিশ করে দেব যে তুমি সারাদিন মোবাইল নিয়েই থাকো, একদম কোনো কাজের নয়। সহ্য করারও একটা সীমা আছে। সারাদিন আরাম করো তুমি, আসতে দাও বাবাকে। বিকেল বেলায় লক্ষণ নিরাশ হয়ে বাড়ি ফিরছিল। লক্ষণের গোবেচারা মুখ দেখে শিল্পা বলল, কি হলো? তোমাকে তো নিরাশ দেখাচ্ছে, কিছু হয়েছে নাকি? কেউ কি কিছু বলেছে তোমায়? রিমা, কিছু জল আর খাবার কিছু নিয়ে আসো। আরে কি বলি বলো তো গিন্নি, কেউ কিছু বলেনি তো, কিন্তু মালিক আমাদেরকে কাজ থেকে বের করে দিয়েছে। আরে আমাদের পুরো কোম্পানি বন্ধ হতে চলেছে। কোম্পানির লোকসান হওয়ার ফলে বুঝেছো, আমাদের মালিকের অনেক ক্ষতি হয়ে গেছে গো। আর সেই জন্যই উনি অনেক পুরনো আর নতুন কর্মচারীদের কাজ থেকে বের করে দিয়েছেন। এ আবার কি কথা? তুমি তো ওখানে অনেক দিন ধরে কাজ করছো। যদি কাজ চলে যায় তাহলে আমরা খাবো কি? হে ভগবান! আমাদের মেয়ে এখন বড় হচ্ছে, কিছু পয়সা ওর বিয়ের জন্য জমিয়ে রেখেছিলাম, আর তারই ব্যবহার করে কিছু একটা ব্যবসা আমাকে করতে হবে গো। বাবা, আমরা তো বড়াপাওয়ের ব্যবসা খুলতে পারি। বড়াপাওয়ের ব্যবসা খুব চলবে। আমি দেখেছি বড়াপাওয়ের ব্যবসা খুবই সস্তা আর ভালো হয়, আর মানুষের কম টাকায় পেট ভরে যায়। আর সস্তা হওয়ার কারণে মানুষ এটা সারাদিন খেতে পারে। ব্যবসায় কি হবে? তুমি কোনো কাজই খুঁজে নাও, বড় এসে বড় পায়ের ব্যবসা করাতে। গিয়ে নিজের কাজ কর না। আরে না, ও একদম ঠিক কথাই বলেছে। বড় পাওয়ার ব্যবসা খুব ভালো চলবে, বুঝেছো? আমি এর জন্য এক্ষুনি একটা উপায় খুঁজে বের করি। হ্যাঁ বাবা, এই ব্যবসায় তোমায় কেউ সাহায্য করুক বা না করুক, আমি নিশ্চয়ই করব। কেউ করুক বা না করুক, কি বলতে চাও তুমি? আমিও আমার স্বামীকে সাহায্য করব। সেটা তো আমি জানি যে তুমি কিভাবে সাহায্য করবে। সব কাজ আমাকে দিয়েই করাবে তুমি, সব জানি আমি। রিমার কথা শুনে লক্ষণ বড় পাওয়ের ব্যবসা করা শুরু করলো। এখানেও শিল্পা সব কাজ রিমাকে দিয়েই করাতো। সবাইকে বড়া পাও দেয়া থেকে বড় বড় বাসন মাজা অবধি সবকিছু রিমাই করত। শিল্পা তো শুধু রানীর মতো ওখানে বসে থাকতো। পুরো 1 মাস কেটে গেছিল। লক্ষণ চাইতো এবার যেন রিমা স্কুলে ভর্তি হোক। তখন শিল্পা বলল, নতুন স্কুল টুল এসব কিচ্ছু না, আমাদের আরেকটা বড়া পাওয়ের ঠেলা খোলা উচিত। রিমা পরের বছর তো পড়তে পারে। তোমার মনে হয় না তুমি ওর দিকে একটু বেশি মন দিচ্ছ? আমাদের বাচ্চা যদি হতো তাকেও কি তুমি এত মন দিতে? আরে আমি জানি যে বাড়ির সব কিছু কাজ দোকানে তো একাই করে, আর তুমি ওকে দিয়ে সব কাজগুলো করাও।
আরে ওই তো হলো যে আমাদের দোকানের আসল মা লক্ষ্মী। যদি ওই সব করে তাহলে আমি কি করি? তোমার জন্য তো আমি বোঝা। দোকানটা আমারই, আমি ওখানে এত কাজ করে এটাকে সফল করেছি। এই জন্য আমি চাই এই বড়া পাওয়ের দোকানটা তুমি আমায় দিয়ে দাও, আর তারপর তুমি ঠিক করে নাও যে তুমি আমার সাথে থাকবে না তোমার মেয়ের সাথে। শিল্পা আর লক্ষণের অনেক ঝগড়া হলো। লক্ষণ নিজের মেয়ে রিমার সাথে থাকতে শুরু করলো। শিল্পা নিজের ভাইকে গ্রাম থেকে ডেকে নিজের পরিবার থেকে আলাদা হয়ে বড়া পাও বিক্রি করতে শুরু করলো। কিন্তু ওই দোকানটা তো রিমার জন্যই চলতো। এই জন্য রিমার দোকানে খুব অল্প সংখ্যকই লোক আসতো। কিন্তু লক্ষণ আর রিমা একলা হয়ে গেছিল, আর লক্ষণের কাছে আর কোনো কাজ ছিল না। মা, আবার আমাদের সেই আগের মতন পরিস্থিতি হয়ে গেল। মা, আবার আমাকে একটা কাজ খুঁজতে বেরোতে হবে। শিল্পা আমার কাছ থেকে আমাদের দোকানটা কেড়ে নিয়েছে। নিজের ভাইকে ডেকে এনে ওর ভাইয়ের সাথে ব্যবসা শুরু করে ও তো আমাদেরকে একলা করে দিল রে। তুমি চিন্তা করো না বাবা, আমরা তো উল্টা বড়া পাও বেচতে পারি নতুন দোকান খুলে। উল্টো বড়া পাও? সেটা আবার কি করে হয় রে, বলবি আমায়? এটা নতুন প্রকারের বড়া পাও, যেখানে পাওয়ের ভেতরে আলু স্টাফিং করা হয় আর ওটাকে বেসনের মধ্যে ডুবিয়ে ফ্রাই করা হয়। একবার এই কথাটা আমি মাকেও বলেছিলাম, কিন্তু উনি আমাকে এটা করতে বারণ করে দেয়। এই জন্য আমি চাই যেন আমাদের দোকানে আমরা এটাই বিক্রি করি। তোর উপর আমার পুরোপুরি বিশ্বাস আছে। আমি এক্ষুনি এই জিনিসের ব্যবস্থা করে কাল থেকেই ব্যবসাটা শুরু করে দেব। তাহলে আমিও তোমাকে এটা সাহায্য করতে শুরু করে দিই। খুব মজা হবে, আমাদের ব্যবসা নিশ্চয়ই বড় হবে। আর কি হতো, মানুষজনেরা উল্টো বড়া পাওয়ের ব্যাপারে কখনো শোনেইনি। যখনই ওরা জানতে পারলো যে রিমা উল্টো বড়া পাওয়ের দোকান খুলেছে, প্রত্যেকটি মানুষ রিমার দোকানেই চলে আসতো উল্টো বড়া পাও খাওয়ার জন্য। প্রথম দিন থেকেই ব্যবসা খুব ভালো চলতে থাকলো, আর শিল্পার দোকান থেকে কেউই বড়া পাও কিনতই না। এই যে রিমা মা, আমাকেও একটু উল্টো বড়া পাও খাওয়াও না মা, খাওয়াও। আরে আমিও তো একবার খেয়ে দেখি নাকি। হ্যাঁ কাকা, এক্ষুনি আনছি। ওদের দোকান তো বেশ ভালোই চলছে, আর আমাদের দোকান যদি এইভাবে চলতে থাকে তাহলে আবার আমাকে বাড়ি ফিরতে হবে। এখানে মশা তাড়ানোর চেয়ে ভালো আমি বরং বাড়ি ফিরে যাই। কিন্তু তুমি আমাকে একলা ছেড়ে কি করে যেতে পারো? তাহলে এটাই কি তোমার ভাই হওয়ার দায়িত্ব? শিল্পার ব্যবসা না চলার কারণে সিদ্ধার্থ নিজের গ্রামে ফেরত চলে যায়, আর শিল্পা একলা হয়ে যায়। না ব্যবসা রইল, আর না ঘর, আর না ভাই সাহায্য করলো। আর অন্যদিকে রিমা ভালো স্কুলে যেতে শুরু করলো। ওর উল্টা বড়া পাওয়ের দোকান খুব ভালো চলতো। মানুষ দূর দূর থেকে আসতো ওর উল্টো বড়া পাও খেতে আর আনন্দ নিতে। বাবা, মা এখন একলা হয়ে গেছে। মা নিশ্চয়ই নিজের ভুল বুঝতে পেরেছে। তাহলে কি আমরা মাকে ফেরত নিয়ে আসি? এতে আমাদের পরিবার আবার এক হয়ে যাবে। লক্ষণ শিল্পাকে ক্ষমা করে দিল আমার সোনা মা, আর ওকে ঘরে ফেরত নিয়ে এলো। আমার সোনা মা, আমি তোকে সব সময় বকেছি, কাজ করিয়েছি, কিন্তু তুই আমায় এত ভালোবেসেছিস। এই ব্যাপারে আমি সব সময় লজ্জিত থাকবো। যদি হয়তো আমায় ক্ষমা করে দিস মা। আমার ঘরের লক্ষ্মী তো তুই মা। তুমি আমার কাছে ক্ষমা চেয়ে আমায় লজ্জায় ফেলছো। আমি তো তোমার মেয়েই, বলো। ব্যাস, তুমি শুধু একটা শর্ত দাও যে উল্টা বড়া পাও তুমি আমার থেকে বেশি খেয়ে দেখাবে। আমি চেষ্টা করে দেখব যেন আমি তোমার থেকে বেশি উল্টা বড়া পাও খাই। তুমি দেখো এবার আমরা মা মেয়ে দুজনে মিলে এমন ব্যবসা করব যে পুরো শহরে এরম ব্যবসা আর কারোর হবে না। আর এর জন্য আমিও তৈরি। আমার সোনা, আমি শুধু তোমায় উপহারই দেব, ঘরের কাজ থেকে দূরে রাখবো। লক্ষণের উল্টো বড়া পাওয়ের ব্যবসা খুব চলতো। পুরো পরিবার সুখে শান্তিতে থাকতে লাগলো। চন্দ্র একটা বড় ঘরের ছেলে, কিন্তু ও খুব অসভ্য ছেলে। ও বাড়িতে আর বাড়ির বাইরেও কারোর সাথে ভালো করে কথা পর্যন্ত বলতো না। ওর এই অভ্যাসের কারণে তার বাড়ির সমস্ত লোকেরা খুবই বিরক্ত হতো। সবাই ওকে বোঝানোর অনেক চেষ্টা করে, কিন্তু চন্দ্র কারোর কোনো কথা শোনে না। বাবু, নিজের মুখের ওপরে কন্ট্রোল কর,
তুই কারোর সাথে যখন কথা বলিস তখন কমপক্ষে তার বয়স তো দেখে নে। তুমি আমাকে বলতে এসো না যে আমায় কি করতে হবে আর কি করতে হবে না। যাও গিয়ে নিজের মেয়েকে বোঝাও। কালকে ও নিজের শ্বশুর বাড়িতে যাবে, তাই ওকে বেশি শিক্ষা দেওয়া উচিত, আমাকে নয়, বুঝেছো? এটা তুই কিরকম কথা বলছিস বাবু? ও তো তোর বোন না? আমি আর তোর বাবা কি তোকে এই ম্যানার্সই শিখিয়েছি যে তুই আমাদের সাথেও এইভাবে কথা বলিস? আমি অন্য কারো কাছ থেকে শেখা পছন্দ করি না। যা শেখার হওয়ার সেটা আমি নিজেই শিখে নিই, আমার কাউকে প্রয়োজন নেই। চন্দ্রের কথা শোনার পর আর তার ব্যবহারের কারণে সমস্ত ঘরের লোকেরা এত অস্থির হয়ে পড়ল যে সবাই চন্দ্রের কমপ্লেন নিয়ে তার বাবার কাছে পৌঁছায়। কারণ চন্দ্র শুধু নিজের বাবাকেই ভয় পেত। দেখো না গো, এই চন্দ্র তো শোধরানোর নামই নিচ্ছে না। দিন প্রতিদিন ও খুব ফালতু হয়ে যাচ্ছে। ওর কিছু একটা করো গো, নয়তো ও পুরো গ্রামে আমাদের নাক কেটে দেবে। হ্যাঁ, আমি ওর ব্যাপারে কয়েকজনের মুখে তো শুনেছি যে ও আজকাল বেশি তর্ক করে, কিন্তু আমি ভাবলাম যে বাইরের লোকজন সেই জন্য হয়তো ছেলেকে বদনাম করার জন্য বলছে, কিন্তু আমার বাড়ির লোকে যদি এরকম বলে তাহলে আমায় কিছু একটা করতেই হবে। যদি তুমি আমার কথায় বিশ্বাস না করো তাহলে তুমি নিজেই দেখে নাও, আমি ওকে তোমার সামনে নিয়ে আসছি। কি হয়েছে? আমাকে কেন ডাকলে শুধু শুধু তোমরা? তোমার সাথে কথা বলার আছে। তোমার নামে অনেক নালিশ আসছে আমার কাছে আজকাল। যে নালিশ করছে তাকে গিয়ে জিজ্ঞাসা করো না, আমায় কেন বিরক্ত করছো? তুমি তো দেখছি খুব বাজেভাবে কথা বলছো, কিন্তু এইসব ভুল আমারই, যে আমার ছেলে এত তর্ক করে আর আমি এই ব্যাপারে কোনো খবরই রাখিনি। আমি চলে যাচ্ছি, আর আমাকে বিরক্ত করবেন একদম। আমি তোমাকে একটু বেশি প্রশ্রয় দিয়ে দিয়েছি দেখছি। আজকের পর থেকে তোমার সব পকেট মানি বন্ধ। তবে হ্যাঁ, এবার থেকে তুমি বাড়িতেই থাকবে, বাইরে গিয়ে তুমি একেবারে নষ্ট হয়ে গেছো। চন্দ্র নিজের বাবার কথা শোনে না আর বাড়ি থেকে বেরিয়ে যায়। তুমি যদি বাড়ির বাইরে পা দিয়েছো তাহলে আর কখনো ফিরবে না। তোমার জন্য এই বাড়িতে আর কোনো জায়গা থাকবে না। আমি আমার জীবনটা নিজের মতন কাটিয়ে নেব। চন্দ্র রাগের চোটে বাড়ি থেকে তো বেরিয়ে যায়, কিন্তু এখনও কিছুই বুঝতে পারছিল না যে ও কোথায় যাবে। তাই সে একটা মোমোওয়ালার দোকানে যায়, যার কাছে ওর প্রায় সময়ই মোমোস খেত। এক প্লেট মোমো আমাকে দে তো, খুব খিদে পেয়েছে আমার। আরে দাদা, আর কয়েকটা মাত্র বাকি রয়েছে মোমো, এক প্লেট পুরো হবে না। এমনিতেই রাত হয়ে গেছে তো, তাই দোকানটা আমি বন্ধ করতে যাচ্ছিলাম। তোমরা না সত্যি, যা যা গিয়ে আমার জন্য কয়েকটা ফুচকা নিয়ে আয় তো, যা। চন্দ্রের বলা মাত্রই মোমোওয়ালা তার জন্য এক প্লেট ফুচকা নিয়ে আসে, আর সেই প্লেটেই কিছু বেঁচে থাকা মোমোস রেখে দেয়। এই নিন দাদা, ফুচকা আর মোমো দুটোই আছে এর মধ্যে। চন্দ্র খারাপ মনে সেই প্লেটের দিকে তাকায়। তার খিদে তো পেয়েছিল, কিন্তু খাওয়ার মনই ছিল না। এইসব ফুচকা মোমো আমি অনেক কিছু খেয়েছি, এখন আমি নতুন কিছু খেতে চাই। এগুলো খেয়ে খেয়ে আমি বোর হয়ে গেছি। একে বাড়ির কথায় আমার বিরক্ত লাগে আজকাল, তার উপর আবার এইসব খাবার খেতে হবে। চন্দ্র রাগের চোটে ফুচকার মধ্যে মোমোস দিয়ে দেয়, যার কারণে মোমোস ফুচকার জলের মধ্যে মিশে যায়। এই নে, তুই খেয়ে নে বাকিটা। তুই তো রোজ রোজ এসব খেতে পারবি না, তাই না? আপনি নিজেই আমাকে বললেন যে মোমো দিন, আর ফুচকা আনার জন্য তো আপনিই বললেন, তাই না? তাহলে আপনি আমার উপর এরকম রাগ করছেন কেন? আর এগুলো খেলে কি এমন ক্ষতি হবে? হ্যাঁ, মোমোসওয়ালা সেই ফুচকার ভেতরে রেখে দেওয়া মোমোস খেয়ে নেয়। তার সেটা খুব টেস্টি লাগে। আপনি রাগের বশে এটা একটা অন্যরকম ডিশ বানিয়েছেন। এর টেস্টটা দেখছি একদম সত্যি অন্যরকম। আচ্ছা, তাই নাকি? তাহলে আমি একটা ট্রাই করে দেখি তো। চন্দ্র তার টেস্ট খুব পছন্দ হয়। এ তো খেতে দেখছি সত্যিই খুব ভালো। এবার থেকে আমি সব মোমোজ ফুচকার মধ্যে মিশিয়ে খাবো। চন্দ্র এইভাবেই সমস্ত মোমোস ফুচকার ভেতরে দিয়ে খেতে শুরু করে। ঠিক আছে দাদা, এখন আপনি চলে যান। এমনিতেই আমি দোকানটা বন্ধ করতে চলেছি। দেখ, ব্যাপারটা হলো যে আমাকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে। এখন আমিও তোর সাথে এখানেই থাকবো, আর কিছু কাজ করে নিজেই পয়সা রোজগার করব, আর বাড়ির লোককে দেখিয়ে দেব যে আমি ওদের সাহায্য ছাড়াই এই এলাকাতে একা থাকতে পারি। চন্দ্র এখন সেই মোমোসওয়ালার সাথেই মোমোস বিক্রি করার কথা ভাবে। দাদা, মোমো বিক্রি করে এত রোজগার করি না যে আমার বাড়ির খরচই ভালোভাবে চলতে পারে। তার উপর আমি আপনাকে আমার দোকানে কি করে কাজে রাখতে পারি বলুন তো? চন্দ্রের পুরো বিশ্বাস ছিল যে মোমোসওয়ালা তাকে তার দোকানে নিজের সাথে রেখে নেবে,
কিন্তু এখন সে একটু ঘাবড়ে গেছিল, কারণ না ওর কাছে কোনো কাজ ছিল, না ওর কাছে থাকার কোনো জায়গা ছিল। চন্দ্রের মোমোজওয়ালার কথার ওপর খুব রাগ ওঠে। এই তোর কি মনে হয় আমি কোনো ভিখারি যে আমি তোর কাছে কাজ চাইবো? আরে তোর মতন লোককে আমি কাজে দিই। আপনার এই ব্যবহারের কারণেই তো আপনাকে লোকেরা পছন্দ করে না। যদি আপনার ব্যবহারটা ভালো হতো না, তাহলে আমার সঙ্গে আমি আপনাকে অবশ্যই রাখতাম কাজের মধ্যে। এই তোর কাজের আমার কোনো দরকার নেই। চন্দ্র রাগের চোটে ওখান থেকে চলে যায় আর ফুচকাওয়ালার কাছে যায় আর তার কাছে কাজের কথা বলে। আমার কাজের দরকার রয়েছে, তুমি কি আমাকে দোকানে কাজে রাখবে? আমার এই ছোট্ট একটা দোকান ভাই, আমি তোমাকে কি করে কাজে রাখতে পারি বাছা? এখন চন্দ্র বুঝতে পেরে যায় যে যদি সে এখনো নিজের ব্যবহার না শুধরায় তাহলে ওকে রাস্তাতেই ঘুমোতে হবে। তাই সে খুব ভালোভাবে ফুচকাওয়ালার সাথে কথা বলে। দেখো, আমার কাছে একটা আইডিয়া আছে, যেটা করলে আমরা দুজন মিলে অনেক পয়সা রোজগার করতে পারি, কিন্তু তার জন্য আমার সাথে একসাথে হয়ে কাজ করতে হবে। যদি আমরা একসাথে বেশি রোজগার করতে পারি তাহলে আমার কোনো সমস্যা নেই। এখন ফুচকাওয়ালা তার সাথে কাজ করার জন্য রেডি হয়ে যায়, কিন্তু এখনো চন্দ্রের মোমোওয়ালারও দরকার ছিল। তাই সে নিজের রাগ শান্ত করে মোমোজওয়ালার কাছে চলে যায় আর তাকে সরি বলে দেয়। আমায় ক্ষমা করে দাও ভাই, আমি তোমার সাথে খুব বাজেভাবে আর রাগের বশে কথা বলেছি, কিন্তু আজ থেকে আমি কখনো এমনটা করব না। আর যদি তুমি চাই তাহলে আমরা দুজনে একসাথে কাজ করে বেশি পয়সা রোজগার করতে পারি। আরে কোনো ব্যাপার নয় দাদা, কিন্তু যে কাজের কথাটা আপনি বলছেন সেই কাজটা আসলে কি? আমি ভাবছি যে আমরা মোমোগুলোকে ফুচকার মধ্যে ঢুকিয়ে বিক্রি করব। ওর টেস্ট লোকেদের খুব ভালো লাগবে আর আমরা তিনজনে মিলে বেশি পয়সা রোজগার করতে পারবো। হ্যাঁ, এটা খুবই ভালো আইডিয়া, কিন্তু তার আগে আমাদের অনেক ফুচকা কিনতে হবে, তাই না? আরে না না, তার কোনো প্রয়োজন নেই। আমি ওই ফুচকাওয়ালা কাকুর সাথে এই ব্যাপারে সব ভালো করে কথা বলেছি আর ও এই ব্যাপারে পুরোপুরি রাজি। তাহলে শুভ কাজ আর দেরি কেন করব? আমরা তিনজনই কাল শুরু থেকে এই কাজ শুরু করে দেব। চন্দ্র আজ মোমোজওয়ালার সাথে তার দোকানেই ঘুমিয়ে পড়ে আর সকাল হওয়ার পর দুজন মিলে মোমোজ বানিয়ে নেয়। তার সাথেই ফুচকাওয়ালাও ফুচকা বানিয়ে তৈরি করে নেয়। এখন ওরা তিনজন দোকানের বাইরে একটা বোর্ড লাগিয়ে দেয়, মোমোজ পানিপুরিওয়ালা। আরে দাদা, আপনার দোকানে মোমোজ পাওয়া যায় না ফুচকা? আমরা সবাই একটা নতুন ডিশ তৈরি করেছি, মোমোজ ফুচকা। এর স্বাদ কিন্তু দারুণ। তাহলে আমি একবার নিশ্চয়ই ট্রাই করব। আপনারা এক প্লেট মোমোজ পানিপুরি দিয়ে দিন। চন্দ্র আর তার বন্ধুরা মিলে ভালো করে এক প্লেট মোমোজ পানিপুরি তৈরি করে দেয়। এই নিন আপনার মোমোজ ফুচকা। ওই মেয়েটা মোমোজ পানিপুরি খেয়ে নেয়। এটা তো আপনারা একটু আলাদাই খাইয়ে দিলেন, আমার মারও এটা খুব পছন্দ হবে। আপনি এক প্লেট আমার বাড়ির জন্য প্যাক করে দিন। চন্দ্র এক প্লেট মোমোজ ফুচকা একটা ব্যাগে বেঁধে ওই মেয়েটাকে দিয়ে দেয়। এখন এইভাবেই অনেকগুলো কাস্টমার্স ওদের দোকানে আসতো, যার কারণে তাদের তিনজনেরই একই দিনে অনেকগুলো বিক্রি হয়ে যায়। যদি আমরা পরিশ্রম করি আর মিষ্টিভাবে কথা বলি তাহলে আমরা যে কোনো কাজ করতে পারি। এখন আমি এই কথাটা বুঝতে পেরে গেছি। এখন চন্দ্র রাগ ছেড়ে দিয়ে সবার সাথে ভালো করে কথা বলে আর সমস্ত লোকেদেরকে তার এই বদলানো রূপ খুব ভালো লাগে। কিছুদিন দোকানে কাজ করার পর চন্দ্রের নিজের বাড়ির কথা মনে পড়ে আর সে নিজের বাড়ি ফিরে আসে। কেমন আছো মা? আমি ঠিক আছি বাবু, তুই কোথায় চলে গেছিলি? আমরা তোকে অনেক খুঁজেছিলাম। আজকের পর কেউ তোকে কিচ্ছু বলবে না, তুই বাড়ি ছেড়ে কোথাও যাস না। এখন আমি শুধরে গেছি মা, আর আমি আমার নিজের কাজও শুরু করে নিয়েছি। এখন চন্দ্র নিজের বাড়িতেই থাকতে শুরু করে দেয়। কৈলাসপুরা নামের একটা গ্রাম ছিল। কৈলাসপুরা গ্রামের সবচেয়ে বিশেষ কথা এটা ছিল যে গ্রাম একতার প্রতীক ছিল। অন্য গ্রাম আর কসবার লোকেরা কৈলাসপুরার একতার কথা সব সময় বলতে থাকে, কিন্তু কিছু সময় ধরে কৈলাসপুরা গ্রামের লোকেরা গ্রীষ্মকাল আর সব শুকিয়ে যাওয়ার কারণে খুব বেশি চিন্তিত ছিলেন। এই নদীতে এক ফোঁটাও জল নেই দেখছি, কি হবে? সব শুকিয়ে গেছে, কুয়ো শুকিয়ে গেছে। চাপা কলে তো 3 ঘন্টা ধরে টিপলে তবে এক ফোঁটা জল বেরিয়ে আসে। এই নদীটা দেখে তো আমার তেষ্টা পেয়ে গেছে।
সেজন্যই তো আমি বলছি যে কয়েকদিনের জন্য আমাদের শহরে যাওয়া উচিত। অন্তত পক্ষে ওখানে দুবেলা খেতে তো পারবো আমরা, তাই না? শহরে যাব কি করে? আমাদের কাছে অত টাকা পয়সাও নেই। শহর এখানে কাছে থোড়েই না আছে। গরু গাড়ি, ট্রেন আর অনেকগুলো বাহনের ভাড়াও তো অনেক বেশি হয়ে গেছে। তুমি সেটাও ঠিকই বলছো গিন্নি, আর আমরা কিছুই করতে পারবো না। চলো গ্রামের ভেতরে গিয়ে দেখি। আরে গরমে এমন অবস্থা খারাপ হয়ে গেছে আমাদের, মনে হচ্ছে সমুদ্রের জল খাই। আরে মুরারি, এসব কি আজে বাজে কথা বলছিস? সমুদ্রের নোনতা জল কেউ কি করে খেতে পারে বলতো? আরে কি করি বলো তো দাদা, গরমে অবস্থা খারাপ হয়ে গেছে। আরে আমাদের কিছু একটা করতে হবে এটা নিয়ে, না হলে আমাদের গ্রামের বাচ্চা বুড়ো সবাই বিপদে পড়বে যে। আমাদেরকে গিয়ে গ্রামের চৌমাথায় বসে থাকা পান্ডা বাবাকে এই সমস্যাটা বলতেই হবে। ওখানে গিয়ে আমরা কোনো না কোনো উপায় তো পেয়েই যাব। তুমি ঠিকই বলেছো, আমাদের ওখানে যেতে হবে। হীরামণি আর তার স্ত্রী মুরারির সাথে মিলে সেই গ্রামের সবচেয়ে বুড়ো পান্ডা বাবার কাছে চলে যায়। বাবাজি জয় হোক। পান্ডা বাবা ওদেরকে বলেন, বলো তোমরা এখানে কি জন্য এসেছো বলো? এমনিতে তো আমার আশেপাশে আমি কোনোদিনও কাউকে দেখতে পাই না। আসলে ব্যাপারটা হলো, আমরা আপনার কাছ থেকে এটা জানতে এসেছি যে আমাদের গ্রামের এই জলের সমস্যাটা কবে ঠিক হবে। আচ্ছা তোমরা এখন আসছো, এখন তো সব শেষ হয়ে গেছে, সব বরবাদ হয়ে গেছে। আমরা ঠিক বুঝলাম না মহারাজ, আপনি কি বলতে চান বলুন তো, পরিষ্কার করে বলুন না। সমস্ত গ্রামবাসীদেরকে এক জায়গায় ডেকে নিয়ে এসো, তারপর চলো আমাদের সাথে। মনে হচ্ছে এই বাবা জলের তেষ্টায় পাগল হয়ে গিয়েছে, আজে বাজে বকছেন। পান্ডা বাবা সমস্ত গ্রামবাসীদেরকে নিয়ে গ্রামের সবচেয়ে পুরনো সূর্যদেবের মন্দিরে চলে যান আর ওখানে গিয়ে বলেন, এই দেখো, তোমাদের গ্রামের মধ্যে এটা কেউ জানে না যে সূর্যদেবের মূর্তিটা কোথায় গেছে। বাবার এইটুকু বলা মাত্রই সবাই মূর্তির দিকে তাকাতে থাকে, কিন্তু ওরা ওখানে কোনো সূর্য দেবতার মূর্তি দেখতেই পারে না, যেটা আগে ওখানে ছিল। এটা কি করে হতে পারে? আমি তো গত মাসেই এখানে এসেছিলাম, তখন তো মূর্তিটা এখানে ছিল। কি বলো গিন্নি? হ্যাঁ, তুমি একদম ঠিক বলেছ। জানি না এটা কি করে হয়ে গেল। আরে মূর্তিটা মন্দিরে নেই বলে এমন কি হলো? হ্যাঁ ওই যে বাবা, আপনি কিন্তু আজে বাজে কথা না বলে পরিষ্কার করে বলুন যে আসলে ব্যাপারটা কি। তখন বাবা সমস্ত কথা গ্রামবাসীদেরকে বলেন। তোমাদের সবার মনে আছে নিশ্চয়ই যে অনেক মাস আগে শহরের একটা লোক এখানে ঘুরতে এসেছিল। হ্যাঁ বাবা, আমার ভালো করে মনে আছে, আর ও মন্দিরেই থেকেছিল। বাহ, এই মন্দিরটা দেখছি অনেক পুরনো। যদি আমি এই মন্দিরের মূর্তিটাকে বিক্রি করে দিই তাহলে আমি এক রাতের মধ্যে কোটিপতি হয়ে যাব, কিন্তু এর মধ্যে আমাকে বিশাল বড় ষড়যন্ত্র করতে হবে। শহরি ব্যবসায়ী শহরের কিছু চোরকে টাকা পয়সা দেয় আর ওদেরকে মন্দিরের মূর্তি চুরি করতে আদেশ দেয়। চোর এসে রাত্রিবেলাতেই মন্দির থেকে সূর্যদেবের মূর্তি চুরি করে নিয়ে যায়। তোমাদের গ্রামবাসীদের লজ্জা হওয়া উচিত যে তোমাদের চোখের সামনে থেকে দিন দাহারে কেউ চুরি করে নিয়ে চলে গেল আর তোমরা বুঝতে পারলে না। ধিক্কার তোমাদের মতন এই ভক্তদের। বাবা, আমি এখনো বুঝতে পারলাম না যে ব্যাপারটা কি। ওই মূর্তির সাথে গরমের কি সম্পর্ক বলুন তো? সূর্যদেবের মূর্তিটা যতদিন গ্রামে ছিল, গ্রামরা সবকিছু ভালো ছিল, সবাই আনন্দে দিন কাটাচ্ছিল, আর মূর্তিটা চুরি হয়ে যাওয়ার কারণেই এত সব সমস্যা আমাদের গ্রামে দেখা দিয়েছে। ঠিকই বলেছো হীরামণি, যতক্ষণ না মূর্তিটা ঠিকঠাক জায়গায় চলে না আসছে ততক্ষণ এই সমস্যা বাড়তেই থাকবে। আর ওই ব্যবসায়ী যে অপরাধী করেছে তার শাস্তি তো অবশ্যই পাবে সে। হীরামণি আর মুরারি, তোমরা দুজন শহরে গিয়ে মূর্তিটা খোঁজো, এই জায়গাতে আবার স্থাপনা করে দাও। আপনি যেমনটা বললেন তেমনটাই করব। আমরা এক্ষুনি শহরের জন্য রওনা দিচ্ছি। গিন্নি, তুমি কিছু খাবার বেঁধে আমাদেরকে দিয়ে দাও তো, আমরা আজকেই শহরে রওনা দেব, ঠিক আছে? বাবার কথা শুনে মুরারি আর হীরালাল শহরে যাওয়ার জন্য তৈরি হয়ে যায়। সমস্ত জিনিসপত্র নিয়ে ওরা শহরের দিকে রওনা দেয়। পুরো 2 দিন পর ওরা শহরে পৌঁছে যায়। তখন হীরামণি বলে উঠল, এত বড় শহরে ওই ব্যবসায়ীকে আমরা কোথায় খুঁজবো? শুধুমাত্র তুই ওকে দেখেছিলি, আমি তো জানিও না যে ওকেও দেখতে ঠিক কেমন। আরে শয়তানকে সবসময় অন্ধকারে খুঁজে পাওয়া যায়। ওই দেখ, ওখানে নিয়ম না মেনে অনেকজনা দোকান করেছে আর অনেক ভুলভাল ব্যবসা করছে ওখানে। চল ওখানে যাই আমরা।
মুরারি আর হীরামণি সেই অবৈধ জায়গায় চলে যায়। তখন ওদেরকে একটা লোক গেটেই আটকে দেয়। এই তোমরা ভেতরে কোথায় যাচ্ছ? ভেতরে যাওয়া বারণ আছে, বুঝেছো? আরে আমরা ব্যাপারী সাহেবের জন্য বেশ মূল্যবান উপহার নিয়ে এসেছি যে। আরে সেটা আগে বলতে পারবে তো যে মালিকের বন্ধ। আচ্ছা ভেতরে এসো, এসো। আর সোজা যাবে, তারপর এদিক ওদিক যাবে না কিন্তু। হ্যাঁ। হীরামণি আর মুরারি দুজনই ওই ঘরের ভেতরে চলে যায়। আর ওখানে গিয়ে ওরা দেখতে পায় যে ঘরের ভেতরে একটা ছোট্ট ট্যাঙ্ক আছে, যার মধ্যে অনেকগুলো নামি দামি মূর্তি রাখা আছে। আর ওই শহরি ব্যবসায়ী ফোনে কারোর সাথে কথা বলছিল। দুজনই লুকিয়ে তার কথা শুনতে শুরু করে। সাহেব, আজকে আপনি ফেরি তো নাকি? আমি মূর্তিটাকে লুকিয়ে রেখেছি আমার বাড়িতে, কেউ জানতে পারে না, কোনো সন্দেহ হবে না। আজকে বিকেলের মধ্যে চলে আসুন, আর টাকার বাক্সটা অবশ্যই নিয়ে আসবেন। ওই শহরি ব্যবসায়ীর কথা শুনে হীরামণি আর মুরারি ভয় পেয়ে যায় আর ওই ঘরের বাইরে চলে আসে। আমাদের কাছে বেশি সময় নেই, বুঝলি? যে করি হোক পুলিশকে ডেকে নিয়ে আসতে হবে। তুই ঠিকই বলেছিস, এই শয়তানটাকে খুব তাড়াতাড়ি আমাদের কারাগারে বন্দি করতে হবে। হীরামণি আর মুরারি দুজনেই সঙ্গে সঙ্গে পুলিশকে ডেকে পাঠায় আর ওদেরকে সমস্ত কথা বলে দেয়। পুলিশরা ওই শহরি ব্যবসায়ীকে গ্রেফতার করে নেয়। আমাকে ছেড়ে দাও, আমি কোনো অপরাধ করিনি, আমার ছেড়ে দাও। তোমরা দুজন মিলে খুব ভালো কাজ করেছো। তোমাদের মূর্তিটা তোমরা নিয়ে যাও, আর একে আমরা অবশ্যই উচিত শিক্ষা দিয়েই ছাড়বো, বুঝেছো? হীরামণি আর মুরারি দুজনই সূর্য দেবতার মূর্তি নিয়ে ওখান থেকে নিজের গ্রামে চলে আসে। গ্রামের লোকেরা ওদেরকে দেখে খুব খুশি হয়। গ্রামের লোকেরা তোমাদের নিয়ে গর্ব করবে। তাড়াতাড়ি এই মূর্তিটাকে আসল জায়গায় রেখে দিন তো। গ্রামবাসীরা মিলেমিশে সূর্য দেবতার মূর্তিকে আবার স্থাপিত করে দেয়। যেই মাত্র ওই মূর্তি নিজের আসল আসনে পৌঁছে যায়, সূর্য দেবতা প্রকট হন আর বলতে শুরু করেন, আমি তোমাদের সকলের ভক্তিতে প্রসন্ন হয়েছি। সেই জন্য আমি ঠিক করেছি যে এই গ্রামে সূর্য থেকেই বৃষ্টি হবে, আর এখন থেকে তোমাদের গ্রামবাসীরা আর কোনো রকম কষ্ট পাবে না। এইটুকু বলে সূর্য দেবতা ওখান থেকে চলে যান। আর ওনার যাওয়া মাত্রই সূর্যদেব থেকে বৃষ্টি হতে শুরু করে আর সমস্ত গরম শেষ হয়ে যেতে শুরু করে। বৃষ্টি এত জোরে হচ্ছিল যে গ্রামের লোকেরা খুব খুশি হয়ে গেল।